फ्रेंड्स बाइनी निर्मले प्रत्येक को अभिनंदन जानाई आमरा ह्यूमैन डेभेलपमेंटल बायोलॉजिर विभिन्न विषय निये आलोचना करछिलाम एबं डेभेलपमेंटल बायोलॉजी सिरिजेर एटी हलो 10 नम्बर लेक्चर भिडियो एबं एई भिडियोते आमरा जे विषय निये आलोचना करब सेटा हलो oogenesis पद्धति बा किभाबे मानव देहे डिम्बाणु उत्पन्न हय ओके अर्थात फिमेल देहे किभाबे डिम्बाणु उत्पन्न हय। तो एटा बुझते गेले आमादेरके একটি বিষয় সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হলো ডেভেলপমেন্ট অফ ফলিকল। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, ডেভেলপমেন্ট অফ গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল এর ডেভেলপমেন্ট কিভাবে হয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে গ্রাফিয়ান ফলিকল হলো সেই আমাদের ডিম্বাশয়ের মধ্যে বর্তমান সেই স্ট্রাকচার, এবং যে স্ট্রাকচারে কি থাকে এরকম একটি গঠন থাকে, এবং এই গঠনটাকে আমরা বলবো লিকার ফলিকিউলি। সো দিস ইজ কল্ড লিকার ফলিকিউলি। ওকে, এবং গ্রাফিয়ান ফলিকলের ভিতরেই কিন্তু ডিম্বাণু থাকে, রাইট। সো দ্য ডিম্বাণু অর ওভাম অ্যাকচুয়ালি এই গ্রাফিয়ান ফলিকলের ভিতরেই থাকে। ওকে, এবং যখন oogenesis হয় তখন গ্রাফিয়ান ফলিকল থেকে অ্যাকচুয়ালি ডিম্বাণু বেরিয়ে আসে, এবং সেই পদ্ধতিকেই আমরা বলবো ওভিউলেশন। সুতরাং যেহেতু গ্রাফিয়ান ফলিকলের মধ্যে যেহেতু ডিম্বাণু থাকে, সুতরাং আমাদেরকে দেখতে হবে যে ইম্যাচিউরড ফলিকল থেকে কিভাবে গ্রাফিয়ান ফলিকলের ডেভেলপমেন্ট ঘটে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তো আমরা দেখে নিই যে ইম্যাচিউরড ফলিকল থেকে কিভাবে গ্রাফিয়ান ফলিকলের ডেভেলপমেন্ট ঘটে। এই প্রসঙ্গে বলি যে ইম্যাচিউরড ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকলের ডেভেলপমেন্টে যে হরমোন সাহায্য করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোনাডোট্রপিক হরমোন হুইচ ইজ নোন অ্যাজ ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে কিভাবে এই ঘটনা ঘটে আমরা একটু দেখে নিই। তো এক্ষেত্রে কি হয়, যখন ফিমেলদের ক্ষেত্রে যখন অ্যাকচুয়ালি গ্রাফিয়ান ফলিকলের ডেভেলপমেন্ট বা ফলিকুলার ডেভেলপমেন্ট প্রধানত আমাদের 5 মাস বয়স থেকে শুরু হয়, অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন লাইফেই কিন্তু এর ডেভেলপমেন্ট চালু হয়ে যায়। সুতরাং একটি বেবি তার যখন 5 মাস যখন বয়স থাকে, সেই সময় তার ডিম্বাশয়ের মধ্যে বা ওভারির মধ্যে অ্যাকচুয়ালি 7 মিলিয়ন প্রাইমারি ফলিকল থাকে। ওকে, তাহলে 5 মান্থ এজ মানে ইন্ট্রা ইউটেরাইন লাইফ, এবং এই ইন্ট্রা ইউটেরাইন লাইফে অন্তত 7 মিলিয়ন প্রাইমারি ফলিকল থাকে। সুতরাং এক্ষেত্রে এটা হলো প্রাইমারি ফলিকলের গঠন, রাইট। ওকে, এবার বিফোর বার্থ অর্থাৎ জন্মের জাস্ট আগে, সো বিফোর বার্থ অর্থাৎ জন্মের আগে কি হয়, 4 মিলিয়ন ডায়েট, অর্থাৎ এই যে 7 মিলিয়ন যে প্রাইমারি ফলিকল আছে বা এটাকে আমরা বলবো প্রাইমারি ফলিকল, এই 7 মিলিয়ন প্রাইমারি ফলিকলের মধ্যে 4 মিলিয়ন প্রাইমারি ফলিকল মারা যায়। সো 4 মিলিয়ন ডায়েট, এবং এই মৃত যে ডায়েট ফলিকল, এই ফলিকলগুলোকে আমরা বলবো অ্যাট্রেটিক ফলিকল। সো দিস আর কল্ড অ্যাট্রেটিক ফলিকল। ওকে, সো দ্য প্রাইমারি ফলিকল হুইচ ইজ ডায়েড জাস্ট বিফোর দ্য বার্থ, দিস আর অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ অ্যাট্রেটিক ফলিকল। দ্য রিমেইনিং ফলিকল অর্থাৎ বাকি যে ফলিকলগুলো সেগুলো একটি ফিমেল তার ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে নিয়েই জন্মায়। ওকে, সুতরাং বার্থের সময় বা জন্মের সময় অন্তত 3 মিলিয়ন প্রাইমারি ফলিকল তখনও কিন্তু থেকে যায়, অর্থাৎ যে ডিম্বাশয় আছে এই ডিম্বাশয়ের মধ্যে 3 মিলিয়ন প্রাইমারি ফলিকল থেকে যায়। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিম্বাশয় বা ওভারি, এবং এই ওভারির মধ্যেই oogenesis পদ্ধতি সম্পন্ন হয়। কিভাবে হয় সেই বিষয়টাই প্রধানত আমাদের পড়ার বিষয়। তো এক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন রকমের বা অসংখ্য বা 3 মিলিয়ন এক্ষেত্রে প্রাইমারি ফলিকল ডিম্বাশয় বা ওভারির মধ্যে থেকে যায়, এবং যে জায়গায় থাকে বা যে রিজিয়ান্সে থাকে ওভারির, সেই অংশটাকে আমরা বলবো এগ নেস্ট। সো দিস ইজ কল্ড এগ নেস্ট। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এগ নেস্ট। ওকে, এবং মেনস্ট্রুয়াল সাইকেলে প্রত্যেক 28 দিন অন্তর ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে একটি করে ফলিকল পরিণত হয়, এবং এই ফলিকলকেই আমরা বলবো গ্রাফিয়ান ফলিকল, রাইট। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড এজ গ্রাফিয়ান ফলিকল, এবং এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি ডিম্বাণু বা ওভাম থাকে। সুতরাং এটা হলো গ্রাফিয়ান ফলিকল, এবং এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যেই কিন্তু ডিম্বাণু বা ওভাম থাকে, এবং পরবর্তীকালে বা মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে এই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসৃত হয়, এবং এই ঘটনাটাকেই আমরা বলবো ওভিউলেশন, রাইট। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্টোরি অফ রিলিজ অফ ওভাম ফ্রম গ্রাফিয়ান ফলিকল।
সুতরাং ডিম্বাণু কোথায় থাকে? ডিম্বাণু গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকে। ওকে, এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এবার আমরা যেটা দেখব সেটা হলো স্টেপস অফ উজেনেসিস। তাহলে এবার আমরা দেখব যে স্টেপস অফ উজেনেসিস, এবং অনেকটা স্পারমাটোজেনেসিসের সাথে উজেনেসিসের মিল আছে, কিন্তু কিছু পার্থক্য আছে। তো উজেনেসিস পদ্ধতিতে কি হয়, প্রথমেই যে কোষ থাকে সেটা হলো ডিপ্লয়েড, এবং কিন্তু আমরা জানি যে ওভাম বা ডিম্বাণু কিন্তু হ্যাপ্লয়েড, রাইট? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওভাম অর এগ এরা কিন্তু হ্যাপ্লয়েড। সুতরাং যেহেতু ডিপ্লয়েড সেল থেকে এরা তৈরি হয়, তাহলে অবভিয়াসলি এই ডেভেলপমেন্টের সময় নিশ্চয়ই মিওসিস কোষ বিভাজন ঘটবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনিওয়ে, তাহলে প্রথমেই উগোনিয়াল সেল এটাকে আমরা বলবো ওভাম মাদার সেল। ওকে, তো উগোনিয়াল সেল জাস্ট স্পারমাটোগোনিয়াল সেলের মতোই অনেকবার মাইটোসিস করবে। ওকে, তাহলে এরা মাইটোসিস কোষ বিভাজন করবে। আমি আর বাইরের প্লাজমা মেমব্রেন আঁকছি না, আমি জাস্ট সেল ডিপ্লয়েড হিসাবে আমি এদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে এরা মাইটোসিস করবে, অর্থাৎ উগোনিয়াল সেল ক্রমশ মাইটোসিস করতে থাকবে। তাহলে এক্ষেত্রেও মাইটোসিস কোষ বিভাজন করবে। তাহলে অসংখ্য এইভাবে উগোনিয়াল সেল তৈরি হতে থাকবে। ওকে, এবং লাস্ট মাইটোসিসের ফলে যে উগোনিয়াল সেল থাকবে, সো দিস ইজ দ্য লাস্ট মাইটোটিক উগোনিয়াল সেল। এবং এই উগোনিয়াল সেলের এবার যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। ওকে, তাহলে উগোনিয়াল সেলের গ্রোথ বা বৃদ্ধি ঘটবে। কিভাবে মনে রাখবে? এক্ষেত্রে জি আছে, তাহলে এর গ্রোথ হবে। ওকে, অর্থাৎ লাস্ট উগোনিয়াল সেলের গ্রোথ হবে। নেক্সট যে স্টেপ হবে, তাহলে গ্রোথ হওয়ার ফলে, অর্থাৎ উগোনিয়াল সেলের বৃদ্ধি হওয়ার ফলে উগ্রোনিয়াল সেল যে কোষে পরিণত হবে সেটা হলো প্রাইমারি উসাইট। তাহলে উগোনিয়াল সেল কিসে পরিণত হবে? প্রাইমারি উসাইটে। ওকে, তাহলে প্রাইমারি, সুতরাং এইভাবে আমরা মনে রাখবো প্রাইমারি উসাইট এবার মিওসিস 1 কোষ বিভাজনে যাবে। তাহলে প্রাইমারি উসাইট এবার মিওসিস 1-এ যাবে। ওকে, সো প্রাইমারি উসাইট আন্ডারগোজ মিওসিস 1, এবং আমরা জানি যে মিওসিস 1 হলো রিডাকশনাল ডিভিশন। তাহলে অবভিয়াসলি এর ক্রোমোজোম সংখ্যা কমতে থাকবে। ওকে, তাহলে এক্ষেত্রে দুটি কোষ তৈরি হবে, একটি হ্যাপ্লয়েড এবং এটাও হলো হ্যাপ্লয়েড। ওকে, এবং এই যে কোষ যেটা তৈরি হলো, একটি আমরা দেখতে পাচ্ছি যে ছোট এবং আর একটা বড়। সুতরাং এই কোষটাকে বলা হয় ফার্স্ট পোলার বডি। সো দিস ইজ কল্ড ফার্স্ট পোলার বডি। ওকে, অ্যাকচুয়ালি এর মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণ কম থাকে, সেই জন্য এটা অনেকটা ছোট হয়, বা একে আমরা বলবো পোলোসাইট। দিস আর ইম্পর্টেন্ট পয়েন্টস ইন উজেনেসিস। কিন্তু স্পারমাটোজেনেসিসে কিন্তু এরকম কোনো পোলোসাইট অ্যাকচুয়ালি তৈরি হয়নি। তো এক্ষেত্রে এই যে বড় যে কোষটাকে আমরা দেখতে পাচ্ছি, এই বড় কোষকে আমরা বলবো সেকেন্ডারি উসাইট। তাহলে বড় কোষটাকে আমরা বলবো সেকেন্ডারি উসাইট। এবারে যে ঘটনা ঘটবে সেটা হলো এই যে পোলোসাইট এবং সেকেন্ডারি উসাইট উভয়ই কিন্তু এবার মিওসিস 2 কোষ বিভাজনে প্রবেশ করবে। ওকে, তাহলে এবার এরা মিওসিস 2 কোষ বিভাজনে যাবে। তাহলে পোলোসাইট যদি মিওসিস 2 যদি কোষ বিভাজনে যায়, তাহলে এবার এদের মিওসিস 2 সেল ডিভিশন ঘটবে, এবং মিওসিস 2 হলো সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। তাহলে এক্ষেত্রে দুটি কোষ তৈরি হবে, দুটি কোষই কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোমযুক্ত। সুতরাং এরা হ্যাপ্লয়েড ক্রোমোজোমযুক্ত দুটি কোষ এক্ষেত্রে তৈরি হবে। অর্থাৎ ফার্স্ট পোলার বডি থেকে বা পোলোসাইট থেকে এবার এই যে দুটি কোষ তৈরি হলো, এই দুটি কোষকে আমরা বলবো সেকেন্ড পোলার বডি। ওকে, তাহলে এক্ষেত্রে দুটি কোষ তৈরি হলো, এদেরকে আমরা বলবো সেকেন্ড পোলার বডি, রাইট? এবং সেকেন্ডারি উসাইটও কিন্তু মিওসিস 2 কোষ বিভাজনে যাবে, এবং মিওসিস 2 কোষ বিভাজনে গেলে এক্ষেত্রেও আরও একটি পোলার বডি তৈরি হবে। সুতরাং একটি প্রাইমারি উসাইট থেকে অ্যাকচুয়ালি 3টি পোলার বডি তৈরি হবে। তাহলে এক্ষেত্রে 3টি পোলার বডি তৈরি হবে। ওকে, এবং তাহলে সেকেন্ডারি উসাইট যে মিওসিস 2-তে যায়, অর্থাৎ মিওসিস 2 কোষ বিভাজন করার ফলে যেমন একটি পোলার বডি তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি বৃহৎ কোষ তৈরি করে, তাহলে এই যে কোষটা এটা তৈরি করে। ওকে, কিন্তু ঘটনা হচ্ছে এক্ষেত্রে এই কোষটার ক্ষেত্রে কিন্তু মিওসিস 2 এক্ষেত্রে বন্ধ থাকে, রাইট? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং একে আমরা কিন্তু বলবো উটিড। ওকে, তাহলে এই অংশে মিওসিস 2 স্টপস। ওকে, সো স্টপেজ অফ মিওসিস 2 অ্যাট মেটাফেজ, অর্থাৎ
মিওসিস 2 এর মেটাফেজ দশা এই সময় বন্ধ থাকে, অর্থাৎ এরা কিন্তু ম্যাচিউরড ওভামে পরিণত হয় না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক সময় পরীক্ষাতে আসে। ওকে, অর্থাৎ সেকেন্ডারি উসাইট যখন মিওসিস 2 কোষ বিভাজনে যায় তার ফলে উটিড তৈরি হয়, কিন্তু এই উটিড ফুললি ম্যাচিউরড হবে কখন? এই উটিড ফুললি ম্যাচিউরড হবে যদি কখনো স্পার্ম আসে, অর্থাৎ ফার্টিলাইজেশন অর্থাৎ স্পার্মের কন্ট্যাক্টে এলে তবেই কিন্তু উটিড ম্যাচিউরড হবে। সুতরাং ওভিউলেটেড ওভাম অর্থাৎ এরই কিন্তু ওভিউলেশন ঘটবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যে দেখছিলাম কি ওভিউলেশন ঘটছে, অর্থাৎ এই যে ডিম্বাণু অর্থাৎ এই যে ওভিউলেটেড যে ওভাম, এই ওভিউলেটেড ওভামের কিন্তু মিওসিস, সো মিওসিস অ্যারেস্টেড at মেটাফেজ 2। ওকে, তাহলে মেটাফেজ 2 দশায় এক্ষেত্রে মিওসিস অ্যারেস্টেড থাকবে এবং মিওসিস 2 আবার রিস্টার্ট হবে কখন? যদি স্পারমাটোজোয়া আসে তবেই কিন্তু মিওসিস 2 রিস্টার্ট হবে। ওকে, তাহলে এক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটা হলো স্পারমাটোজোয়া যদি আসে, সো স্পারমাটোজোয়া যদি এক্ষেত্রে আসে অর্থাৎ ফার্টিলাইজেশন যদি কোনোভাবে সম্ভবপর হয়, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্পারমাটোজোয়া এলো এবং স্পারমাটোজোয়া যদি আসে তাহলে কি হবে? তাহলে উটিডের যে নিউক্লিয়াস অর্থাৎ উটিড নিউক্লিয়াস এবং মেল প্রোনিউক্লিয়াস এরা এইভাবে অবস্থান করবে এবং এক্ষেত্রে আবার মিওসিস 2 আবার রিস্টার্ট হবে। ওকে, সো মিওসিস 2 আবার রিস্টার্ট হবে এবং তার ফলে যে কোষ তৈরি হবে, মিওসিস 2 রিস্টার্ট হওয়ার ফলে মিওসিস 2 কমপ্লিটেড হবে এবং তার ফলে ম্যাচিউরড ওভাম তৈরি হবে। স্টেজ অফ উজেনেসিস, সুতরাং উজেনেসিস পদ্ধতিতে উগোনিয়াল সেলের প্রথমে গ্রোথ হবে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন করবে প্রথমে এবং তার ফলে অসংখ্য উগোনিয়াল সেল তৈরি করবে যাদেরকে আমরা বলবো ওভাম মাদার সেল। ওকে, এবার এই উগোনিয়াল সেলের মধ্যে লাস্ট মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে কোষ তৈরি হবে তার এবার গ্রোথ হবে এবং গ্রোথ হওয়ার ফলে যেটা তৈরি হবে সেটা হলো প্রাইমারি উসাইট। সো দিস আর প্রাইমারি উসাইট। Primary oocyte undergoes the meiosis 1 and this will produce two types of cell, the first polar body or the polocyte and the secondary oocyte. ওকে, এবং পোলোসাইট কিন্তু অনেক ছোট দেন দ্য সেকেন্ডারি oocyte। এবার পোলোসাইট 2 নেক্সট মিওসিস 2 তে যাবে এবং তার ফলে দুটি সেকেন্ড পোলার বডি তৈরি করবে। তার সঙ্গে সঙ্গে সেকেন্ডারি oocyteও কিন্তু মিওসিস 2 সেল ডিভিশনে যাবে, একটি পোলার বডি তৈরি করবে আর একটি উটিড তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে মিওসিস 2 কমপ্লিটেড হবে না, মিওসিস 2 স্টপ হয়ে থাকবে বা বন্ধ হয়ে থাকবে অ্যাট মেটাফেজ দশায়। ওকে, এবার স্পার্ম এলে মিওসিস 2 এক্ষেত্রে কমপ্লিটেড হবে এবং তার ফলে ম্যাচিউরড ওভাম তৈরি হবে। তাহলে আশা করি তোমরা উজেনেসিস পদ্ধতি সম্বন্ধে তোমরা বুঝতে পারলে। তো এক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে কিভাবে ফলিকুলার ডেভেলপমেন্ট হয় এবং তারপরে উজেনেসিসের বিভিন্ন স্টেপসগুলি আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফার্টিলাইজেশন, হুইচ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক কিছু বিষয় ফার্টিলাইজেশনে বোঝার আছে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।